দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের আয়োজনে। আপনারা এর মধ্যে জেনেছেন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খালেদা জিয়া এবং তারেক রহমান সহ ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করল বিএনপি এবং অন্য আসনগুলোর প্রার্থী পরে ঘোষণা করা হবে। এরই মধ্যে তারা এটিও বলেছেন কিছু, কিছু আসনের শরিকদের দেয়া হবে, তবে সে তালিকা এখনো প্রকাশ করেনি। বিএনপি যখন এই আপডেট দিচ্ছে তখন সংবাদ মাধ্যমগুলোতে আসছে, তখন জামায়াত ইসলামের নেতৃত্বে কর্মসূচি ঘোষণা করছে। ৮ দল প্রধান উপদেষ্টার কাছে ৫ দফা দাবি জানাতে তারা সাক্ষাৎ চান। এই সব নিয়ে আমাদের আজকের আলোচনা। নির্বাচনী মাঠে খালেদা জিয়া এবং এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমানকে। আর আমি সঙ্গে আছি আপনাদের সঙ্গে আজকের বার্তা কক্ষে শামসুজ্জোহা। নির্বাচনের মাঠে অনেকদিন পরে খালেদা জিয়া এবং তার আসনগুলো ঘোষণা করা হয়েছে আজকে বিএনপির পক্ষ থেকে। ডাক্তার জাহিদুর রহমান আজকের অতিথি, যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিএনপি ২৩৭টি আসনের প্রার্থীর ঘোষণা করেছে, খালেদা জিয়া ৩টি এবং তারেক রহমান ১টি। তারেক রহমানের এটি প্রথম নির্বাচন এবং অনেকেই ভাবছিলেন খালেদা জিয়া এই অবস্থায় নির্বাচন করবেন কিনা, শারীরিক যে অবস্থাটা আরকি, সেটা নিয়ে এক ধরনের শঙ্কা ছিল অনেকের মনে। সেটি বিএনপি আজকে পরিষ্কার করেছে। প্রথমত এই দুটি নিয়ে আপনার মতামত জানতে চাই, প্রতিক্রিয়া। মানে যেটা হয় একটা দেশে যখন হ্যাঁ। গণতান্ত্রিক পদ্ধতি কাজ করে হ্যাঁ। না, মানে তারেক রহমান তার অ্যারাউন্ড 60 বয়সে নির্বাচন করতে যাচ্ছেন। এর আগের বারও যেবার তার দল সরকারে ছিলেন তার নির্বাচন করার বয়স ছিল, কিন্তু তিনি নির্বাচন করেননি। সো ইটস ভেরি ইন্টারেস্টিং টু সি যে উনি এই বয়সে প্রথম নির্বাচন করছেন। এবং তার চাইতে এক্সাইটিং ব্যাপার হচ্ছে একটা দলকে তিনি দীর্ঘ পথ দূরে থেকে নেতৃত্ব দিয়েছেন। মানে এটা ভবিষ্যতে একটা খুব গুরুত্বপূর্ণ স্টাডির বিষয় হবে যে আপনি ভার্চুয়ালিও এত বড় একটা দলকে নেতৃত্ব দেয়া, তাকে ইন্টিগ্রেটেড রেখেছেন। ইনফ্যাক্ট শেখ হাসিনা নানা রকম চেষ্টা করেছিলেন এই দলটাকে ভেঙে ফেলতে। ২৪ নির্বাচনের আগেও নানা রকম টোপ দিয়ে অনেকে আনার চেষ্টা হয়েছিল, সেটা হয়ে ওঠেনি। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর বেগম খালেদা জিয়া প্রসঙ্গে যেটা বললেন, আমি ধারণা করি যেটা যেহেতু একটা আমাদের এখনকার সংবিধানের নিয়ম অনুযায়ী একজন মানুষ সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করতে পারেন। বেগম খালেদা জিয়ার যে ইমেজ আছে সেটায় উনি নির্বাচন করলে নির্বাচিত হবেন। একটা তার নিজের আসনের বাইরে কিছু সিটের তথা যেগুলোতে হয়তো কিছু কনফিউশন থাকতে পারে প্রার্থী দেওয়ার জন্য, সেখানে তাকে দেওয়া হয়েছে এবং তার নির্বাচন অনেক ক্যাম্পেইন করতে হবে তা না। উনি যদি 10টা সিট, একসময় 5টা ছিল, 10টাও যদি নিয়ম থাকতো, উনি 10টায় ওনার নাম থাকলেও সেগুলো উনি জিতে আসার সম্ভাবনা। বগুড়া ৭, দিনাজপুর ৩ এবং ফেনী ১ আসন। তো আমরা যে কথাটা আগেও বলেছি, সবসময় আমরা এটা জানি, উনি বাংলাদেশের একমাত্র মানুষ যিনি যতগুলো সিটে দাঁড়িয়েছেন সেখান থেকে প্রত্যেকটাতে জিতেছেন। মানে আমরা সেই ৯১ থেকে তারা একাধিক, তখন ৫টা সিটে দাঁড়ানোর নিয়ম ছিল, যে কটায় তিনি যতবার দাঁড়িয়েছেন তিনি কোথাও। শেখ হাসিনা কিন্তু পরাজিত হয়েছেন ৯১ উনি ৩টায় দাঁড়িয়ে ১টায় জিতেছেন, গোপালগঞ্জেরটায়, বাকি দুটোতে উনি হেরেছেন। সো ওনার এই ট্র্যাক রেকর্ড আছে। সো তাকে দিয়ে আসলে এই ইমেজটাকে সামনে রেখে ইটস এ গুড মুভ আমি মনে করি। কারণ বাংলাদেশে খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের একটা আইকনে পরিণত হয়েছেন। তার শাসন নিয়ে নানান রকম সমালোচনা আছে। ২০০১ সালের সরকার, পরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে সংকট তৈরি হলো, তার পেছনে দায় নানানভাবে আমাদের সমালোচনা থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি তার নিজস্ব স্বাস্থ্য ঝুঁকি থাকার পরও তিনি তার চিকিৎসা, ধরুন ২৪-এর নির্বাচন না, শুধু ১৮-র নির্বাচনের আগেও এই ধরনের ডিল সম্ভবত দেওয়া হয়েছিল, তারা যদি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন করে তাকে ছেড়ে দেওয়া হবে, তিনি বাইরে চিকিৎসা নিতে পারবেন। তিনি একটা সন্তান হারিয়েছেন, আরেক সন্তানের কাছে গিয়ে তিনি শান্তিতে জীবন কাটাতে পারতেন। মানে এক ধরনের জীবনযাপনের নিশ্চয়তা উনি নেননি। এবং সেটা না, উনি লাস্ট যখন গেলেন, ওনার লিভার ট্রান্সপ্লান্ট, ওনার লিভার সিরোসিস আছে, এটার একমাত্র কিউরেটিভ ট্রিটমেন্ট হচ্ছে এটা, যেটা আপনাকে সারিয়ে তুলতে পারে, লিভার ট্রান্সপ্লান্ট। যাওয়ার পর দেখা গেল উনি আর ফিট নেই, হতে পারতো না। ১৮ সালে উনি ওই জিনিসটা যদি গ্রহণ করতেন, তিনি আরো ৭-৮ বছর আগে আরো বেটার ফিট থাকতে পারতেন। সো উনি যেহেতু আইকনে পরিণত হয়েছেন, ওনার নামটাকে বিএনপি ইউজ করছে, এটা একটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। উনি একটা থাকবেন, বাকি দুটোতে উপনির্বাচন হয়ে পরবর্তীতে। এখন বিষয়টা যে প্রথম দুজনের বিষয়ে একটু আলোচনা করতে চাই, কারণ আমার মনে হয় এটা অনেকেরই আগ্রহের বিষয় যে খালেদা জিয়ার মাঠে থাকা নাকি তার যে ইমেজ, যে বিষয়টা আপনি বললেন, সেইটাকে আসলে বিএনপি নির্বাচনের মাঠে ব্যবহারের ক্ষেত্রে তাকে তার নামটা যেটি হয়, যদি কোনো নেতার সর্বজন গ্রহণযোগ্যতা থাকে, সেটা ব্যবহার করতে চাইবে, সেটি করছে কিনা। আরেকটি জিনিস, তারেক রহমানের এতদিন পরে এই যে ঘোষণাটা হলো, যদিও আমরা জানি তিনি আসবেন, আমরা কিন্তু কখনোই তারিখ বলেন না। এদিকে সরকারও নির্বাচনের তারিখ বলেন না, বিএনপিও তারেক রহমান কবে আসবে এটা আমরা মানে ঠিক সুনির্দিষ্ট তারিখ বলেন না, কিন্তু আসবেন বলেন। এটার মধ্যে তো ইঙ্গিতটা আরো স্পষ্ট হলো কিনা তারেক রহমানের
লন্ডন থেকে দেশে ফেরেন? মানে আমার এটা মনে হয় কিনা? আমার কাছে এর বাইরে না। ইনফ্যাক্ট বেগম খালেদা জিয়া নির্বাচন লিড করার মতো অবস্থায় নেই। কিন্তু এখানে আরেকটা, যিনি নির্বাচনে লিড করার অবস্থায় নেই, কিন্তু ওনাকে একটা পথ সম্ভবত খোলা রাখা হচ্ছে। আচ্ছা। এটা শুধু নির্বাচনের বিষয় না, প্রধানমন্ত্রী হওয়ার মতো, আপনি তো সংসদ সদস্য না হলে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সুতরাং ওই পথটাও কিন্তু খোলা থাকলো। একটা আলোচনা যদি কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে আসে, একটা অপশন কিন্তু থেকে গেল। আমি সেটাকে এইভাবে দেখতে চাই। আর তাকে আসলে মূলত সামনে রেখে, যে বেগম খালেদা যে নির্বাচনে আছেন, সুতরাং তাকে একটা প্রধান ফেস হিসাবে সামনে রেখে এই নির্বাচনটা তারা করতে চেয়েছেন। মানে তারেক জিয়াও খুবই বড় ফেস এখন, কিন্তু তারপরে বেগম খালেদা জিয়ার যে লম্বা হিস্ট্রি আছে তার অর্জনের, সো ওইটাই প্রধান কারণ। উনি আর না আসা, কারণ এখনো বেগম খালেদা জিয়া আসলে খুব বেশি যে স্ট্র্যাটেজিক বা এই ধরনের সিরিয়াস ধরনের সিদ্ধান্ত নিতে পারেন বা সেগুলোতে ইনভলভ হওয়ার মতো ফিটনেস, মানে বৈঠকগুলোতে অংশগ্রহণ বা অন্যান্য এগুলোতে আমরা তারেক রহমানকেই দেখি এবং উনি করবেন। কারণ হচ্ছে এখন টেকনিক্যালি বলছি, উনি যদি ফেরত না আসতে পারেন বা না আসেন, উনি অনলাইনে এত বছর ধরে এগুলো করেছেন, বছরের পর বছর, এবং এটাকে আমরা তো সফল বলবো। কারণ এই দলটা 5 আগস্টের পর এদের নেতাকর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে লোয়ার টিয়ারে অনেক অভিযোগ আছে, কিন্তু এত বছর ধরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন তারা সহ্য করেছেন, সহ্য করে তারা যে ধরনের ইন্টিগ্রিটি দেখিয়েছেন, এটার কৃতিত্ব জনাব তারেক রহমানকে দিতে হবে, এবং এটা উনি দূর থেকে করেছেন। আমি বলছি এটা আমাদের পলিটিক্যাল হিস্ট্রি। হ্যাঁ, অবশ্যই এটা মানে এর আগের পর্যন্ত, কিন্তু এখন দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, তখন আপনার কাছে মনে হয় কিনা যে বাংলাদেশের বাস্তবতায় দলগুলো যখন অন্য কোনো সময় রাজনীতি করে, সেই সময় রাজনীতি করা, সভা সমাবেশ করা একরকম, আর নির্বাচন যখন ঘোষিত হয়ে যায় বা প্রার্থী ঘোষণা করা হয়, তখনকার রাজনৈতিক মাঠটা খুবই সরগরম থাকে বাংলাদেশে বিশেষ করে। তো সেই রাজনীতিটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আসলে উনার আগে যেমন দূরে থাকাটা অনেকটা স্বাভাবিক ছিল, কিন্তু এখন তো একদম না। আমি আপনার সাথে একেবারে একমত। ইনফ্যাক্ট এখন না, মানে এর মধ্যেও তিনি দেশে থাকাই উচিত ছিল। আমি জানি না, নানান রকম কথাবার্তা বলা হয় তার নিরাপত্তার ঝুঁকি বা ইত্যাদি। ঝুঁকি কি পরে কমবে, বা নিরাপত্তার ঝুঁকির জন্য একজন নেতা আসছেন না, এটার মেসেজ কিন্তু আমাদের মতো দেশগুলোর জন্য ভালো না। আর আমি যেটা ধারণা করি, আমার ধারণা হচ্ছে উনি আসলে নির্বাচনের সম্ভবত নভেম্বরের কথা বলা হচ্ছিল, নভেম্বরেই আসবেন। তারেক রহমান দেশে যখন আসবেন, এটার একটা বড় হাইপ তৈরি হবে। আমি ধারণা করি এই হাইপ, ইনফ্যাক্ট এমনি যদি এপ্রিল, মে, জুনে আসতেন তখনও একই হতো, কিন্তু এটা আবার একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড তৈরি হতো। হাইপ কিন্তু চিরস্থায়ী ব্যাপার না। তো এখন এই হাইপটা দিয়ে নির্বাচনটা উতরে যাওয়া, মানে আপনি খেয়াল করুন, উনি এখন মানে কাছাকাছি সময়ে এসে ওই হাইপটা নির্বাচনকে প্রভাব, উনি দেখুন ক্যাম্পেইনের জন্য যে এলাকায় যাবেন, তারেক রহমান এত বছরের পর প্রথমবারের জন্য উনি আগে আসলে গেলেন, এবার নির্বাচনের জন্য গেলে দ্বিতীয়বার যাওয়া। সো আমি ধারণা করি, আমি নিশ্চিত নই, যদি এটা কৌশল হয়ে থাকে, এটা একটা কৌশল হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আসবেন। এই নির্বাচনে জেতার জন্য লিড করা আসলে দেশের বাইরে থেকে সম্ভব না, এটা শিওর। আমি আপনার সাথে একেবারেই একমত। এখন যেটা হচ্ছে যে বিএনপি এখন যে রাজনীতি, ঠিক এই ঘোষণাটার আগ পর্যন্ত যে ধরনের আলোচনা ছিল মাঠে, এই নির্বাচনের আগে, অর্থাৎ ফেব্রুয়ারির আগে আরেকটি নির্বাচন হবে কিনা, সেইখানে পিআর সিস্টেম হবে কিনা, সেখানে গণভোট হবে কিনা, এই আলোচনাগুলো থেকে মানে বিএনপির এই সময় এই ঘোষণাটা দেওয়াটা এক ধরনের মাঠের যে বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতা, আপনার মনে হয় কিনা যে একসাথে বিএনপি দুইটা স্ট্রাইক করলো কিনা, যে ঘুরে দিল, এটা মনে হয় কিনা? আমার কাছেও মনে হয়। এবং ইনফ্যাক্ট এই ডেটটা যে হঠাৎ করে বলা হয়েছে তা না, অক্টোবরের শেষের কথাই বলা হয়েছিল, আরো 2 দিন বেশি লেগেছে। বর্তমানে মাঠের অবস্থা যেটা আলোচনায় যে সরে গেছে, আজকে বিএনপির এই প্রার্থী ঘোষণা না হলে আমরা আসলে অন্য আলোচনা করতাম, কারণ আমাদের উপদেষ্টা পরিষদ একটা খুব অ্যাপারেন্টলি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এন্ড টু সাম এক্সটেন্ট রিডিকুলাস। দলগুলোকে বলছেন তোমরা নিজেরা বসে সব ঠিক করো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু হতে পারতো। সো এটার মাধ্যমে আলোচনার এজেন্ডা বিএনপি সেট করছে, মানে পলিটিক্যাল পার্টিগুলো চেষ্টা করা উচিত আর কি। আমরা যদি রাজনীতিকে খুব রাজনীতির মতো করে দেখি, একটা হচ্ছে আপনি রিঅ্যাকশনারি পলিটিক্স করতে পারেন, যা করছে এটা রিঅ্যাকশন দিচ্ছেন। আরেকটা আসলে আপনি প্রোঅ্যাক্টিভ হতে পারেন, আপনি এজেন্ডা নিজে সেট করতে পারেন। যেমন এখন এই ঘটনাটা, এই প্রেক্ষাপটে আসলে আলোচনা বিএনপির দিকে নিয়ে গেছে ফর শিওর, এবং এটাতে তার এক ধরনের পলিটিক্যাল গেইন। এখন এই যে 237 জনের কথা বলা হয়েছে আজকে, যেটি বলা হচ্ছে, সেটি তো মোটামুটি বিএনপি অনেক নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করে, অনেক বিশ্লেষণ করেই। আমি অনেকগুলো প্রার্থীর ক্ষেত্রে আসতে চাই যে বিএনপিতে অনেক নেতা রয়েছে, একটা সময় আলোচনা ছিল যে এক একটা আসনে হয়তো 4-5 জন হয়ে যেতে পারে, এই ধরনের অনেকগুলো সমাধানে আমরা দেখলাম। আমি প্রথমে একটু ফজলুর রহমানের প্রসঙ্গে আসতে চাই। আলোচিত প্রার্থী তিনি নানা কারণেই, বিশেষ করে 5 আগস্টের পর থেকে তিনি নানাভাবে আলোচিত আসছে, এবং বিএনপি নিষেধাজ্ঞার মধ্যে চিঠি পেয়েছেন, তিনি পরে জবাব দিলেন। এই এত কিছুর পরে তাকে কিন্তু মানে এই তালিকায় রাখা হয়েছে, এবং প্রথম তালিকায় 237 জনের মধ্যেই তার নামটা ঘোষণা। এটি কি জনপ্রিয়তার
ইঙ্গিত, নাকি এর বাইরে অন্য কোনো ইঙ্গিত? জনপ্রিয়তার ব্যাপার নিশ্চয়ই আছে। আমি ধারণা করি বিএনপি নিজস্ব বা অন্যান্য নিউট্রাল প্রতিষ্ঠান দিয়ে তারা অনেকগুলো জরিপ করিয়েছে, সেটার একটা ইম্প্যাক্ট আছে। আর এই ভদ্রলোকের কিছু কিছু কথা আমি দ্বিমত করতে পারি। দলের মধ্যেও কিছু কিছু কথা দলের যে ওভারঅল ডিসিপ্লিন তার বাইরেও যায়। কিন্তু মানুষ একজন মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে ওনার মধ্যে কোনো রকম কোনো দ্বিধা বা কোনো ছাড় কখনো ছিল না, এবং খুব প্যাশনেটলি উনি এখনো মুক্তিযুদ্ধের কথা বলেন। অনেকে এত প্যাশনেটলি বলেন না, অনেক আবেগ এবং একদম। এবং একটা জিনিস ন্যারেটিভ মাঠে ছাড়ার চেষ্টা করা হয়েছে যে মুক্তিযুদ্ধ ইজ আ ডেড ইস্যু। যারা মুক্তিযুদ্ধের কথা বলবে তার খবর আছে, এটা হলো রাদার আওয়ামী বা ভারতীয় এজেন্ডা। এটা অত্যন্ত বাজে একটা ক্যাম্পেইন, কারণ এটার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকে নাই করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ মুক্তিযুদ্ধের আলাপ যখন মাঠে আসবে, বিএনপির এই মুহূর্তের সবচেয়ে বড় কম্পিটিটর জামায়াতের সমস্যা আছে। আমরা একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেটিভ আমরা এন্ডোর্স করি না। বাংলাদেশে একটা মোটামুটি অবজেক্টিভ মুক্তিযুদ্ধের হিস্ট্রি হতে হবে। এখন ফজলুর রহমানকে নমিনেশন দেওয়ার মাধ্যমে বিএনপি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অর্জন করলো। একটা হচ্ছে দলের মধ্যে দলের চিন্তার বাইরে খানিকটা যাওয়া বা বেশ খানিকটা যাওয়া একজন মানুষকেও আমি অ্যাকোমোডেট করি। এটা একটা খুবই বড় গণতান্ত্রিক মানসিকতা। জামায়াতের সাথে মুক্তিযুদ্ধ ইস্যুতে আসলে সামনে কথা হবে ফর শিওর। বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইস্যু আবারও ফেরত আসবে। কেউ যদি মনে করেন চলে গেছে, এটা ভুল। এটা আসলে ভয় ধরানোর চেষ্টা করে বিএনপি, কারণ এটা বলার মাধ্যমে তাদের ভয় লাগে। আপনি খেয়াল করবেন, ছাত্র শিবির জিতে রায়ের বাজার যুদ্ধভূমিতে গিয়ে ওনাদের মতো করে দোয়া করেছেন। সবাই বলে মুক্তিযুদ্ধ ইস্যু নাকি শেষ, ডাকসুল কেন ওখানে গেল? আবারও মুক্তিযুদ্ধ না ক্ষমা চাই, যদি কিন্তু দিয়ে হলেও ক্ষমা চাওয়ার চেষ্টা, ক্ষমা চাওয়ার ইস্যুটা আসছে। তার মানে এটা থাকবে। এবং এখানে ফজলুর রহমান সাহেবের মতো একজন প্যাশনেট মুক্তিযোদ্ধা, মানে আমি ওনার কথা যখন দেখি, আমি ওনার অনেক ক্ষেত্রে দ্বিমত হই, কিন্তু মানুষটা যা বলেন উনি আসলে মিন করেন, ফিল করেন, বিশ্বাস করে বলেন, দেখে মনে হয়। সো ওই লড়াইয়ে একজন সাচ্চা মুক্তিযোদ্ধা যিনি খুবই ইমোশনালি কথা বলতে পারেন, এটা অনিবার্যভাবে এই মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে, এখনো আমরা শেখ হাসিনাকে ডিনাউন্স করি, আমরা মুক্তিযুদ্ধকে ডিনাউন্স করি না। আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের আওয়ামীকরণের বিরুদ্ধে কথা বলেছি। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আর্টিকেল 21-এ যেভাবে আইন করে ইতিহাস বন্ধ করাচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় গৌরবের জায়গা। তো কেউ কেউ মনে করেছে 24 দিয়ে ওটা ঢেকে দিয়ে নতুন করে সবকিছু করব। এই লড়াইটা আবার ফেরত আসছে, এবং ফজলুর রহমানকে এখানে নিয়ে আসা, এবং শুধু খেয়াল করুন এখানে না, উনি যদি নির্বাচিত হন পার্লামেন্টে, উনি মুক্তিযুদ্ধ এবং জামাতকে উনি যেভাবে অ্যাটাক করেন, সেগুলো করবেন, দ্যাটস এ গুড সাইন। আপনার মনে আছে নিশ্চয়ই, উনি একটা সময় কিন্তু একটা চ্যালেঞ্জও করেছিলেন, যে জামাতের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে আপনারা আমাদের এই এলাকার পুরো সিলেট বা হাওড়ের অঞ্চলে আপনারা এসে নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন, যে কোনো আসনে, এরকম বলছিল। আমার তখন মনে হচ্ছিল যে এটা আসলে মানে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়া কিনা। সেটাই মনে হয় বিএনপি চ্যালেঞ্জ উনি ছুড়ে দিতে পারেন, কিন্তু বিএনপি ক্যালকুলেশন এই দুটোই মূলত। সেটা হচ্ছে আমি আমার ভিন্ন মতকে আমি প্রশ্রয় দেব। একজন মানুষ বাইরে কিছু কথা বলেছেন, এতদিন ধরে বিএনপি করেছেন, তিনি ছাত্রলীগ ছিলেন, সেখান থেকে এসেছেন, এতদিন ধরে রাজনীতি করেন, একটা নির্বাচন সামনে এসে ওনার অনেক বয়স হয়ে গেছে, আগামী নির্বাচনে কেমন ফিট থাকেন বলা যায় না। তাকে না দিলে মনে হবে যে তুমি সামান্য রকম কোন। ফজলুর রহমানের পাশাপাশি সিনিয়রদের ক্ষেত্রে আমরা কয়েকজনের মানে পর্যবেক্ষণটা এরকম, যে ওসমান ফারুক সাবেক একটা সময় বিএনপির শিক্ষামন্ত্রী ছিলেন, বিএনপি যখন তার হয়েই তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, তাদেরকে আমরা দেখছি এবারে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং প্রথমবারের মতোই। এতে আপনার খানিকটা মনে হয় কিনা যে বিএনপির এবারের এই নমিনেশনের মধ্যে আলাদা কোনো মুন্সিয়ানা নাই, সাবেক অনেকে এসে স্থান পেয়েছে, এরকম বিশ্লেষণ করার সুযোগ আছে? আমি একটা জিনিস বিএনপির কাছে এক্সপেক্ট করেছি, যেটা হয়নি আসলে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি তরুণদের নমিনেশন আরো বেশি দেখেছি, কিন্তু সেটা তারা বলেছিল, এবং আমার মনে হয় উচিত ছিল। সেই অর্থে এক্স ছাত্র দল বা এখন ছাত্র দল আছে এমন মানুষকেও নমিনেশন দিলে ভালো হতো। মানে বাংলাদেশে জেনজিদের সাথে কমিউনিকেট করার জন্য তরুণদের যত বেশি সামনে আনা যেত তত ভালো হতো। সেই তুলনায় আসলে খুব বেশি এক্সপেরিমেন্ট বিএনপি করেন না। আর যদি জনাব আলতাফ বা জনাব ওসমান ফারুকের কথা বলছেন, তারা আমরা এই যে পুরো শেখ হাসিনা বিরোধী লড়াই গেল, এর মধ্যে দেশের বাইরে ছিলেন, দেশে থাকলেও খুব ইনঅ্যাক্টিভ ছিলেন। তবে একটা বড় দল যখন আসলে তার নমিনেশন দেয়, তার আসলে এগুলোর চাইতেও তার অন্যান্য হিসেব নিকেশ থাকে। একটা সরকার, যে একটা দল তো কথা না, যে দলটা সরকারে আসবে, সেই দলটা সরকারে এসে যখন সরকার চালাবে, তার অভ্যন্তরীণ বিষয়ে, তার আন্তর্জাতিক বিষয়ে নানা রকম অভিজ্ঞ মানুষগুলোর সেক্টরগুলো, এবং যারা ওখানে অলরেডি কানেক্টেড আছেন, অনেক হিসেব নিকেশ থাকে। সেই বিবেচনায় হয়তো এনাদেরকে নিয়ে আছে। তবে আমি আবারও বলছি, এটা আমি আবার বলছি মুখে, কিন্তু আরেকটা বাস্তবতার কথা বলি, 3টা নির্বাচন হয়নি। মানে বিএনপির ক্যান্ডিডেটরা
এই সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে বা সেই তাদের যে কথা ছিল। আচ্ছা, আমি একটা ছোট উদাহরণ দিই। 2007 সালে যে নির্বাচন ছিল বিএনপির, হতে যাচ্ছিল 22 জানুয়ারি, ওটা যদি একটা ফেয়ার নির্বাচন হতো। বিএনপিতে ধরুন সারা জীবন রাজনীতি করে এসছে, করে নমিনেশন পাচ্ছিল না। একজনের বয়স ধরুন 60 হয়েছে। আমাদের দেশে 60 খুব বেশি বয়স না নমিনেশনের জন্য, পায়। তো নির্বাচন তো হলো না। এরপর 17 বছর কেটে গেল। সেই ভদ্রলোকের বয়স হচ্ছে এখন 77। ওনার পুরো পলিটিক্যাল 17 বছরে আসলে তার একটা বড় সময় পার হয়ে গেছে। উনি সারা জীবন রাজনীতি করলেন, উনি একবার এমপি হলেন না। ফলে এবার এমপির কম্পিটিশন কিন্তু মারাত্মক হয়েছে, দলের ভেতরে একটা বড় কম্পিটিশন হয়েছে। আমি নাম বলছি না, জি, খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ যিনি বিএনপির হয়ে বেশ অ্যাক্টিভলি কাজ করেন। তার বাবা বিএনপির এমপি ছিলেন। আমি দুজনের কথা একটু বলি আপনাকে। একজন হচ্ছে জামালপুরের নীলুফার চৌধুরী মনি, যাদেরকে আমরা বিভিন্ন সময়ে খুবই অ্যাক্টিভলি দেখেছি গণমাধ্যমে এবং মাঠে। রুমিন ফারহানা, তাকেও আমরা দেখেছি, তাকে সরাসরি গণমাধ্যমে খুবই সরব থাকতে দেখেছি। তাদের নাম পাওয়া যায়নি, এমনকি মজিব হোসেন আলালকেও এই প্রার্থী তালিকায় নাম নাই এখন পর্যন্ত। নারী দুজনের ব্যাপারে আমার একটা অপিনিয়ন আছে। এই দলগুলোর একটা অপশন আছে নারীদেরকে পার্লামেন্টে নেওয়ার ক্ষেত্রে। মানে এখন কথা হচ্ছে 5% নমিনেশন তো দিতেই হবে, 15 জনকে দিতে হবে, এটা একটা অপশন। 5% মানে 305%, 15 জনকে নমিনেশন দিতেই হবে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে। এটা এবার আরপিওতে ইনক্লুডেড হয়েছে, বিএনপিটা বে করবে। কিন্তু ধরুন পার্লামেন্টে ভালো পারফর্ম করেন, আমরা রুমিন ফারহানাকে দেখেছি 2018 সালের পার্লামেন্টে খুবই দুর্দান্ত পারফর্ম করেছেন। এখন সেবারও তো তিনি সরাসরি ভোটে নির্বাচিত হননি, তিনি সংরক্ষিত আসন থেকে গেছেন। এখন দলগুলো যেটা করে আমি ধারণা করি যে যেহেতু প্রচুর মনোনয়নের কম্পিটিশন আছে, তারা নারী প্রার্থীকে এভাবে বলার চেষ্টা করেন যে তোমাকে তো আমি পার্লামেন্টে নিয়ে যেতে পারবো। যেমন নীলুফার মনি বা রুমিন ফারহানা, মোহাম্মদ আলালের ব্যাপারটা ভিন্ন, ওনাকে নির্বাচন করেই আসতে হবে। কিন্তু এই দুজন টকার, তারা যদি কথা বলাটা তাদের জন্য ইম্পর্টেন্ট হয় এবং তাদের দলের পক্ষে কথা বলতে হয় পার্লামেন্টে, এই দুজনকে চাইলে তো দল পার্লামেন্টে নিয়ে যেতে পারে সংরক্ষিত আসনের মাধ্যমে। ওই সংরক্ষিত, কিন্তু এটা একটা তো ব্যাপার থাকে যে সংরক্ষিত আসনের এমপি হচ্ছে সরাসরি নির্বাচনের একদমই তাদের ক্ষমতাও ভিন্ন। যেমন ধরুন এই আইনটার আমরা সমালোচনা করি, উপজেলা পরিষদ আইনে উপদেষ্টা করা হয়েছে এমপিদেরকে, তারা হচ্ছে 300 নির্বাচনী আসনে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে করা হয়েছে, বাকি যারা ভোটে নির্বাচিত হয়েছে। সো ক্ষমতা বরাদ্দ, এলাকায় যে তারা কাজ করবেন, সবকিছুতেই প্রভাব থাকে, সবকিছুতেই ভিন্নতা আছে। কিন্তু ওই যে বললাম, এই দুজন যদি মনে করেন এরা তাই যে, বিশেষ করে রুমিন ফারহানা তো পার্লামেন্টে গিয়ে দেখিয়েছেন তার ক্যাপাবিলিটি, এবং সেটা সংরক্ষিত হয়ে বিএনপি তো সেবার 8 জন নির্বাচিত হয়েছিল সো কল্ড। আমার মনে কথা বলার জন্য এর মধ্যে একজন জনাব হারুনার রশিদ খানিকটা, আর বাকি কারো কথা কি আপনি বলতে পারেন যিনি পার্লামেন্টে নির্বাচিত হয়ে গিয়ে পার্লামেন্টেরিয়ানের মতো কাজ করেছেন? করেননি তো, অনেক খুঁজতে হয়, তাই না? তো এই ব্যাপারটা হয়তো তারা বিবেচনা করছেন, কারণ এবার নমিনেশন নিয়ে খুবই বড় চাপে পড়েছে দলটি। আপনার কোনো বিশ্লেষণ আছে কি, মানে কারো এখন পর্যন্ত যা দেখেছেন? বিএনপির রিস্ক নিতে যায় নাই, বিএনপির রিস্ক নেওয়া উচিত ছিল, এবার রিস্ক নেওয়ার সময় ছিল। কেন সময় ছিল? এবার বিএনপির হাড্ডাহাড্ডি কম্পিটিশন হচ্ছে না যে আমি 5টা সিট কম পেলে 10টা সিট কম পেলে আমার বিপদ হয়ে যাবে। আচ্ছা, এবার বিএনপির ঝুঁকি নেওয়ার সুযোগ ছিল। জামাতকে অনেকে ওভার এস্টিমেট করে, ওভার এস্টিমেট শব্দ আমি জেনে শুনে ব্যবহার করছি, মানে ক্ষমতায় চলে যেতে পারে, তার একটা ইসলামী জোট হলে, সাথে আওয়ামী লীগের কিছু ভোট যোগ হলে, ডাকসু বা এই 4টা ছাত্র সংসদ দেখে অনেকে বলছেন, আমি একেবারেই মনে করি না। জামাতের সিট 20, 25, 30 বাড়াতে 50 পর্যন্ত গিয়ে আমি আসলে আর যদি গায়ের জোরে বাড়াই, স্টিল মানে 151 সিট পেতে হবে। হ্যাঁ, মানে সরকার গঠন করার জন্য ধরলাম বিএনপি এক্সপেরিমেন্ট করার জন্য 10টা সিট কম পেল, 20টা সিট কম পেল, এবার কিন্তু বিএনপি অ্যাফোর্ড করতে পারত। বিএনপি 250 সিট, 230 সিট, 220 সিট যাই বলি পাওয়ার কথা ছিল, 10 সিট কম পেল, 20 সিট কম পেল। আচ্ছা, তাতে কি হতো? কিছুই হতো না, বরং বিএনপি এই প্র্যাকটিসটা শুরু করতে পারতো। যে বললাম, তরুণ খুবই পরিচ্ছন্ন প্রার্থী, আমি মানি যে তরুণ পরিচ্ছন্ন হলেই হয় না, আমাদের নির্বাচন খুবই এক্সপেন্সিভ ব্যাপার। সেই ক্ষেত্রে দল তাদেরকে সাহায্য করতে পারতেন যাতে তারা ফিনান্সিয়ালি শক্তিশালী থাকতে পারেন। তো এই এক্সপেরিমেন্টটা দেখলাম। কিন্তু আপনার মনে হয় কিনা যে এই যে এত সহজভাবে নির্বাচনটাকে ভাবা যায় কিনা যে আওয়ামী লীগ এবারে মাঠে নাই, তাহলে তাদের ভোটগুলো থাকছে না, জামাত ইসলামের এর আগে আমরা 10টা বা 9টা, 7টা, 3টা বা সর্বোচ্চ 27টি
পর্যন্ত আমরা দেখেছি। তার থেকে যদি আরো কয়েকটা বাড়েও তাহলে এত হবে, কাজে সরকার গঠন বিএনপি করতে পারবে। এরকম একেবারে খুব সহজ হিসাবের মধ্যেই দেখা যায় কিনা? যদিও আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে হিসেবে আনেননি, তারপর সেখানে কিন্তু একটিতেও তারা ভালো ফল আনতে পারেনি। এই যে একেবারে অভাবনীয় ব্যাপারটা হয়ে গেল, যা কল্পনা করা যায়নি বা অনেকে এটা ব্যাখ্যা করা যায়, কল্পনা ঠিক করা যায়নি বলবো না, অন্তত আমি কল্পনা করেছি। আমার যেটা মেলেনি সেটা হচ্ছে মার্জিনটা। বিশেষ করে ডাকসুতে মার্জিন ওয়াজ সো হাই, কিন্তু প্যানেল তারা পাচ্ছে এটা আমরা প্রেডিক্ট করেছিলাম। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মানে পার্থক্যের জায়গাটা আপনি কোথায় দেখছেন? আমি এটা মনে করি, যেমন ধরুন ভোটের মানে সমস্যাটা হচ্ছে আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট। একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে এভারেজ একটা সিটে ভোটের সংখ্যা 3.5 থেকে 4 লাখ, এক্সট্রিম আছে 2 লাখ আছে, 7 লাখ আছে। 4 লাখের একটা জায়গায় যদি 80% ভোট দেয়, তাতে যা দাঁড়ায় আপনাকে জেতার জন্য 1.5 লাখের বেশি ভোট পেতে হবে, 1,60,70,000 পেতে হতে পারে। এখন জামাতের ধরুন কোন সিটে 25-30,000 ভোট ছিল, এটা ডাবল হয়ে গেছে। ধরেন জামাতের ভোট ডাবল হয়ে যাওয়া কিন্তু বিরাট ব্যাপার। তো 25,000 ডাবল হয়ে 50,000 হয়েছে, 60,000 হয়েছে, এটা কিন্তু ভোট তাকে জেতাবে না। ফলে আপনি এবার নির্বাচনে দেখবেন জামাতের পপুলার ভোটের পার্সেন্টেজ অনেক বেশি হবে, কিন্তু সিট অনেক বেশি বাড়বে না। এ কারণে জামাত কিন্তু লোয়ার হাউসেও পিআর চায়। আচ্ছা, একটা উদাহরণ দিই, ওইখানে তারা একটা সুবিধা নিতে চায়। আমরা ধরে নিলাম 20% ভোট পাবে, ধরে নিলাম। আমি জামাতের সিট 30, 35, 40 এর বেশি আসলে দেখি না। আমি জানি না, আমরা মিলিয়ে নেব পরে কোনোদিন 40, কিন্তু 20% ভোট হলে তার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 60টা সিট, 60। বুঝতে পারছেন? ওই সুবিধাটা হবে। সো আমরা দেখব জামাতে কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু সিট অনেক বেশি বেড়ে যাবে না। তো এই জন্যই বলছি, যেহেতু অত বড় চ্যালেঞ্জ না, যদি অন্য একটা ক্যালকুলেশন আছে, আজকে আমরা সেখানে যদি ঢুকি, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে, তারা চাইতে পারে জামাতকে তারা ভোট দিক। বাংলাদেশকে জামাতকে শক্তিশালী করে তোলা গেলে বিএনপিকে, তার মূল শত্রু বা মূল চ্যালেঞ্জ তো বিএনপিকে চাপে রাখা যাবে। প্লাস বাংলাদেশের জামাত এবং ইসলামিক দলগুলো যদি জোট হয় এবং তারা যদি নির্বাচনে ভালো করে, আওয়ামী লীগ এবং ভারতের যে একটা ন্যারেটিভ ছিল যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে এবং শেখ হাসিনা যদি না থাকে, সেই জিনিসটাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করা যাবে। সো সেটা হলেও সিট বাড়বে, কিন্তু ক্ষমতায় চলে যাওয়ার পরিস্থিতি হবে না। এই জন্যই বলছি এবারই সুযোগ ছিল বিএনপির এক্সপেরিমেন্ট করার। আবার পাল্টা বলছি, এবারই এত ক্যান্ডিডেট জমে আছে যারা বহু বছর ইলেকশন। কিন্তু নারী প্রার্থীর ক্ষেত্রে আপনি যেটি বললেন সেটা আমি বুঝলাম, আপনার উত্তরটা নিলাম। এবং সিনিয়রদের ক্ষেত্রে যেমন আলতাফ হোসেন চৌধুরী বা ডক্টর ওসমান ফারুকের ক্ষেত্রে যেরকম বর্ণনা দিলেন, কিন্তু আপনি যদি বলেন মুয়াজ্জেম হোসেন আলালের প্রসঙ্গটা আপনি বলেননি, এবং সাথে ডক্টর আসাদুজ্জামান রিপন, এইরকম যারা নেতা, তারাও তো বেশ পরিচিত, গুরুত্বপূর্ণ এবং আমি যারা মুয়াজ্জেম হোসেন আলালের সম্পর্কে খানিকটা প্রেডিক্ট হয়তো করা, আমি হয়তো বলে বলছি কেন, উনি তো যুগ্ম মহাসচিব ছিলেন, সেখান থেকে কিন্তু তাকে সম্ভবত, আমি ভুল না করলে, উপদেষ্টা করা হয়েছে চেয়ারপারসনের। এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ পদ না। ওনার কিন্তু পদাবনতি হয়েছে। আমি ভেতরে কি হয়েছে জানি না, ওনার প্রতি দল খুব সন্তুষ্ট ছিল না, এটা বোঝা যায় বা ধারণা করা যায়। সো এটা একটা কারণ হতে পারে। জনাব রিপনের সিটে আসলে কি হয়েছে আমি জানি না, তবে এই দুজনই খুবই গুরুত্বপূর্ণ ভোকাল। আমি আবার মনে করি পার্লামেন্ট আসলে দিনের শেষে আসলে কথা এবং ডিবেটের জায়গা। জিতে আসলাম এবং বসে থাকলাম, এই মেসেজ দিলে হবে না। এই দুজন কিন্তু আমাদের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারতেন। আবার ওই যে বললাম যে দলগুলোর অনেক রকম চিন্তা থাকে, হিসেব থাকে, নানান রকম ক্যালকুলেশন থাকে। আমি এর কোনো কিছু হয়ে থাকে, আমি এর থেকে আরেকটু ডিটেলে যেতে চাই। সেটা হচ্ছে যে বিএনপির ক্ষেত্রে তাদের শরিক দলরা কারা পাচ্ছেন এবং কোন কোন জায়গায় দেওয়া হচ্ছে, এটা কিছুটা আন্দাজ করা যায়, কিছুটা আগের আলোচনাও আছে। কিন্তু তার আগে এই সিদ্ধান্তটা কি প্রক্রিয়ায় হয়, এই সিদ্ধান্তটা আসলে কে নেন? অনেকে মাঠে বলেন যে এটা তারেক রহমান যেভাবে বলবেন সেটা হয়, অনেক সময় বৈঠকের কথা বলা হয়। আমি তার আগে এটা আসতে চাই, এবারে নির্বাচনে যেহেতু খালেদা জিয়াকে এইভাবে সামনে নিয়ে আসা হলো অত্যন্ত গুরুত্বের সাথে, এটা স্বাভাবিকও তাদের জন্য হয়তো, কিন্তু দলের নির্বাচনের যে নিয়ন্ত্রণ, নির্বাচনের যে প্রক্রিয়াটা, এটার যে নেতৃত্ব দেয়া, মানে সরাসরি মাঠে থেকে, সেইটা তো আপনি মানে যেটা বাস্তবতা বিএনপির, সেটাতে আপনি কি মনে করেন না যে তারেক রহমান ছাড়া আসলে সিদ্ধান্ত হওয়ার সুযোগ নাই? আমার কাছে মনে হয় উনি এই নেতৃত্ব মূলত দেবেন। তবে আমি এটা জানি, এই নমিনেশন ফাইনাল করার জন্য আজও একটা মিটিং হয়েছে। আমি এই খবর নেওয়ার চেষ্টা করেছি, একটা মিটিং হয়েছে এবং সেই মিটিং এ বসে আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে। যখন প্রেস কনফারেন্স করেছেন তার আগেই মিটিংটা করেছেন, তারা এটা বলেছেন প্রেস কনফারেন্স মিটিং হয়েছে, এবং সেটার মাধ্যমেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আমাদের দেশের মতো জায়গায় এখানে যিনি প্রধান, তার প্রভাবই সবচেয়ে বেশি। এটা যে ঠিক শতভাগ গণতান্ত্রিক ব্যাপারটা তা না, তারপর এটাও না যে উনি একটা লিস্ট ধরিয়ে বললেন যে এটাই লিস্ট, এটা গিয়ে পড়ে দেন, করে ফেলেন, ব্যাপারগুলো এইরকমও না। এটার মধ্যে পাল্টাপাল্টি মিথস্ক্রিয়া আছে,
স্ট্যান্ডিং কমিটি সহ অন্য যারা আছেন তাদের আলোচনা ডিবেট আছে, সেটা করেই আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়। আর ভবিষ্যতে নির্বাচন নিয়ে নিশ্চয়ই তারেক রহমানকে এটা লিড দিতে হবে। আর বিএনপির ক্ষেত্রে বিএনপির সহযোগী কারা হতে পারে? এর আগে যেমন জামাতে ছিল, এবারে এই বিষয়টি স্পষ্ট যে জামাত ইসলাম তাদের বিরুদ্ধে কথা বলছে এবং তারা মাঠেও ভোটে প্রতিদ্বন্দ্বী তারা হয়ে গেছে, যারা সহযোগী এটা হয়ে গেছে। এটা হতে হবে, এটা হতে হবে, কারণ বাংলাদেশে একটা নির্বাচন, মানে আমাদের পার্লামেন্টারি সিস্টেমে তো একটা বিরোধী দল লাগবে। তো এতে আসলে মানে অনেকটা প্রেডিক্টেবল নির্বাচন হচ্ছে কিনা? আর আমার প্রশ্নটা আপনার কাছে এখন যেটি হচ্ছে, বিএনপির যে বাকি 237টি আসনে দেওয়া হলো, বাকি যে আসনগুলো, সেই আসনগুলোর মধ্যে আপনি কি মনে করেন কতটি, মানে এটা আসলে কোনো কনক্রিট খবর আছে কিনা, বা কনক্রিট না হলেও কাছাকাছি, এবং কোন দলগুলো আসলে বিএনপির সঙ্গে এসে জোট বা তারা একসঙ্গে নির্বাচন করবে যেটা জামাতকে মোকাবেলা করবে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 37টা সিট যে ফাঁকা রাখা হয়েছে, না 237টা নেওয়া হয়েছে, আরো বেশি, বাকিগুলো হ্যাঁ 63টা বাকি আছে, 63। এই 63 যে শরিকদের জন্য বিবেচনা করা হচ্ছে এটা একেবারেই তা না। আমি ব্যক্তিগতভাবে অন্তত 2-3টা সিটের কথা ব্যক্তিগতভাবে জানি, ওদের ক্যান্ডিডেটদের সাথে যেটা আমার যোগাযোগ ছিল, এগুলো বিএনপি নিজেই কনফিউজ যে তাদের দলের মধ্যে এমন 2জন বা 3জন আছে, তাদের মধ্যে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। তার মানে মোটেও না। আমি ধারণা করি সাকুল্যে যদি এনসিপি বিএনপির সাথে অ্যালাইনড হয়, সাকুল্যে 25টা থেকে 30টা সিট শরিকদের ছাড়া হতে পারে, শরিকদের সবগুলো দল মিলে। এনসিপি যদি এখন এনসিপি যদি আসে, আপনি এনসিপির কথা যদি বলছেন এই জন্য যে এনসিপির ঘোষণা দেয়নি বা বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়নি, কিন্তু আপনি কি আন্দাজ করেন যে এনসিপি কেই সবচেয়ে বেশি সিট দিবে? আমি সেটা ধারণা করি, এবং এনসিপি কে মানে তাদের সিটের সংখ্যা মানে অন্য যে কারো চাইতে অনেক বেশি হবে। আমি অন্য দলগুলো, যেমন ধরুন আমরা গণতন্ত্র মঞ্চের কয়েকটা দল আছে, নাগরিক ঐক্য আছে, তারপরে জিএসটি আছে, এরকম যেগুলো দল আছে, বাইরে এবি পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, এরা 2টির বেশি সিট কেউ পাবে বলে মনে হয় না। কেউ এখানে একটাও পেতে পারে, কোনো শুধু দলের প্রধান পাবেন এরকম পরিস্থিতি আছে, মানে সর্বোচ্চ 2টি। তো সেটার তুলনায় এনসিপি এককভাবে আমি প্রেডিক্ট করি 10টা বা তার চেয়েও বেশি। আপনার যদি এই হিসাবটাই আমি ধরি, তাহলে 7টা বা 8টা দল থেকে 8টা দলে যদি প্রতিটা দল থেকে 2জন হয়, তাহলে 15 থেকে 16 জন। আর এনসিপি একাই 10-এর অধিক সিট পেতে পারে। সেখানে কি ব্যাপারটা এরকম হবে যে বিএনপির প্রার্থীরা তাদেরকে সহযোগিতা করবে, সে তাকে জিতিয়ে নিয়ে আসার সেই চেষ্টা হবে? এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো আরপিওর 21 ধারা যেটা প্রপোজড হয়েছে, সেটা আবার পাল্টানোর কথা আছে। মানে চাইলেও, মানে আগে নিয়ম ছিল যে জোটের যে কেউ যে কারো মার্কা নিতে পারে, মানে চাইলে যে কেউ ধানের শীষ নিতে পারে, এটা বাতিল হয়েছিল। এটা আবার এখন মানে সঠিক মানে সংশোধন করার কথা হচ্ছে। এখন এনসিপি যদি ধানের শীষ নিয়ে নির্বাচন না করতে চায়, ঠিক আছে আমি জোটে যাব, তাদের তো কিন্তু শাপলাকলি রাখবো, সেই ক্ষেত্রে তাদের যেটা সম্ভাবনা অনেক কমে যাবে। আর এর বাইরেও যেটা ঝুঁকি আসলে আছে তাদের জন্য, কাজে আরপিও 21 আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা শুধু এনসিপি না, অন্যান্য দলেরও যারা নির্বাচন করবে, তারা যদি ধানের শীষ নেবে কি নেবে না সেটার উপর, তারা ধানের শীষ নিতে চান, কিন্তু যদি আইনে না থাকে। এনসিপির ব্যাপার হচ্ছে, এনসিপি নিজেকে একটা বড় দল হিসেবে প্রজেক্ট করেছে, সে তার বিএনপি কে চ্যালেঞ্জ করছিল, সে এখন আর বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করবে, এটা প্রবলেম। তার বাইরে ইভেন ধানের শীষ নিলেও বিএনপি যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট যথেষ্ট মানে ম্যানেজ করতে না পারে, মানে প্রথম 1, 2, 3ও না, 4, 5, 6, 7-এর সাথেও এনসিপির কেউ হেরে যেতে পারে, এই সম্ভাবনা থাকে যদি মার্কা না নেয়। আর মার্কা নিলে সম্ভাবনা অনেক বাড়বে। কাজে আরপিও 21 এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আলোচনাটার এই নির্বাচন কেন্দ্রিকই, কিন্তু জামাতের একটা কর্মসূচির কথা আমি শুরুতে বলেছিলাম, এটি আমরা আজকের আলোচনার শেষ প্রশ্ন আপনার কাছে। জামাত ইসলাম একটা প্রশ্ন তুলেছে যে তারা পিআরএ এগুলোর প্রশ্নে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন এবং নভেম্বরের মধ্যেই গণভোট পেতে হবে, এটা তাদের দাবির কথা বলছে। আমি জানি না এটা আসলে কতটা কার্যকর হবে, কি হবে। আমার প্রশ্ন আপনার কাছে, তারা বলছে যে নির্বাচনের আগেই রেফারি চেঞ্জ করতে হবে আলোচনার। এই প্রসঙ্গটা কেন এলো? এবং বিএনপি কদিন আগে বলেছে রেফারি গোল দিয়ে ফেলা, সেই রেফারি তো নিশ্চয়ই প্রধান উপদেষ্টাকে মিন করেননি, কিন্তু এবারে বলেছেন রেফারি চেঞ্জ করে প্রধান উপদেষ্টাকে হতে হবে, আলোচনার মাঝখানে আসতে হবে। এটা আসলে কোনো বার্তা দেয় কিনা? প্রধান উপদেষ্টা কি আলোচনার মাঝে ছিলেন না? আমি যদি এই প্রশ্ন করি, ঐক্যমত্য কমিশনের চিফকে প্রধান উপদেষ্টা, এবং আমরা খেয়াল করব কিন্তু উনি শারীরিকভাবে ছিলেন খুব বেশি ছিলেন না, কয়েকদিন ছিলেন। কিন্তু না, আমি এই জিনিসটা খুবই ভুল হয়ে গেল। আমাদের যে সনদ বাস্তবায়নের যে আইনি ভিত্তির সুপারিশ, সেটার আগের দিন পূর্ণাঙ্গ কমিটি প্রধান উপদেষ্টাকে নিয়ে বৈঠক করেছেন, তারা সেটা অনুমোদন করেছেন, করে সাইন করেছেন। আমি যদি বলি এখন যে প্রধান রেফারি যিনি, তিনি বসেই ঝামেলা তৈরি হয়েছে, তো এখন পরিবর্তন করে প্রধান উপদেষ্টাকে কেন? উনি তো ওটা ওন করেছেন, উনি কি ডিসওন করেছিলেন না? উনি কি বলেছিলেন না এটা হয় না, তোমরা চেঞ্জ করে আনো? না, করেননি। তো উনি ওন করেছেন, উনি প্রধান হিসেবে সাইন করেছেন, পরের দিন আবার সরকার প্রধান হিসেবে সেটা গ্রহণ করেছেন। ইটস ফানি, বাট এটাই ঘটেছে।
তো রেফারি তো জানেন, রেফারি তো এই খেলায় ঝামেলা তৈরি করেছেন। তো ওনাকে পাল্টে ওনাকে কিন্তু আবার কিভাবে জামাতের যে বক্তব্য তাতে আপনার মনে হয় কিন্তু উনার আসলে প্রথম রেফারি বলতে আসলে প্রধান উপদেষ্টাকে মিন করেছেন। সম্ভবত উনি এখন ওনারা এটা মনে করছেন, চাইছেন। না, অধ্যাপক আলী রিয়াজের বিষয়ে তারা ইঙ্গিত করেছেন। হয়তোবা। কিন্তু আমি তো যা দেখি যে ওনারা যে সুপারিশ শেষ পর্যন্ত করেছেন এগুলো তাদের পক্ষে গেছে। এমনকি ওনারা মাঠে যা বলছেন এটাও এখন সরকার বলছে। ওনারা বলছেন বিএনপিকে বা সব দলকে আহ্বান জানিয়েছেন, আসলে আমরা নিজেরা বসি। আজকে সরকার বলছে আপনারা নিজেরা বসেন। মানে ৯ মাসে এই যে বৈঠক হলো, এতগুলো বৈঠক, ঐকমত্য কমিশন, মানে সমঝোতার জন্য এত জ্ঞানী গুণী মানুষ নিয়ে পারেন নাই, আর 7 দিনে আপনি বসে সব ঠিক করবেন। এবং এটাও তো আবার জামাত যা বলছে তাই বলছে। এটা কি মানে ইতিবাচক মনে হচ্ছে আপনার কাছে, নাকি এটা প্রশ্নবিদ্ধ? আমি খুবই প্রশ্নবিদ্ধ মনে করি। সরকার আসলে কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তার আগে উনি বলতে চাইছেন আমি কিন্তু তোমাদেরকে সময় দিয়েছিলাম, আচ্ছা তোমরা ইউটিলাইজ করো নাই, তো এখন আমারটা মেনে নাও। এবং সেই সিদ্ধান্তটা নিশ্চিতভাবে একটা কেওস তৈরি করতে যাচ্ছে বলে আমার মনে হয়। সেটা কি নির্বাচনের প্রভাব ফেলতে পারে? মানে তারিখে শেষ পর্যন্ত পারবে না, নানান কিছু হতে পারে, কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির এই তারিখের পর পেছানো কেউ অ্যাফোর্ড করতে না। এইটুকু বলে শেষ করি, এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা যদি কেউ নেয় তাকে তো দেশ চালাতে হবে। বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় পৌঁছে গেছে, সময় থাকলে ধরে দেখানো যেত, এই পজিশনের অর্থনীতি হাতে নিয়ে কেউ দেশ চালাতে পারবে না, প্লেন এন্ড সিম্পল। শেখ হাসিনা পারেন নাই আন্দোলন দমাতে, রাস্তায় মানুষ নেমে গেলে গুলি করে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। মানুষের মধ্যে কিন্তু চরম অর্থনৈতিক হতাশা। আমি যত জায়গায় কথা বলি, টপ টু বটম, সবচেয়ে বিরাট হাজার কোটি টাকার মালিকের মানে ব্যবসায়ীর সাথে কথা বলেছি, মধ্য পর্যায়ের পাড়ার মুদি দোকানদার, রিক্সা চালক, সিএনজি, আমি সমানে কথা বলি, জাস্ট দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছে নির্বাচনটা হোক। যদি এটা আনসার্টেন হয়, এটা ডিজাস্টার। সেজন্য আমি মনে করি কেউই আসলে শেষ পর্যন্ত ওই পথে যাবেন না। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার জাহিদুর রহমান আজকের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমরা মূলত বিএনপির আজকের যে প্রার্থী ঘোষণা করা হচ্ছে 237টি, সেইগুলো নিয়ে আলোচনা করেছি। একই সঙ্গে আলোচনা করেছি যে সমস্ত আসনে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি সেসব প্রসঙ্গ নিয়েও। রাজনৈতিক এবং নানা বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে যোগ দিন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।